নমস্কার, হাই নিউজের হাই টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা রেখেছি জয় পরাজয়। সকলেই জানেন যে গতকাল এমন একটা দিন গিয়েছে যে দিনটা সকাল থেকে রাত পর্যন্ত ঠিক বুঝে ওঠা যাচ্ছিল না যে কারা শেষ পর্যন্ত ক্ষমতা দখল করবেন। আমি খুব সতর্কভাবে ক্ষমতা দখল শব্দটা বললাম, কারণ যদিও এই শব্দটা নিয়ে আমার নিজেরই যথেষ্ট আপত্তি আছে, কারণ রাজ্যের ক্ষমতায় আসা, রাজ্যের শাসক হওয়া সেই বিষয়গুলো নয়। বিষয়টা গদি, মসনদ কিংবা সিংহাসন দখলের নয়, বিষয়টা দায়িত্ব পাওয়ার। আর সেই দায়িত্ব 5 বছরের জন্য আবারও বাংলার জনগণ দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস এই দায়িত্ব পাওয়ার পর ঠিক কিভাবে আগামী 5 বছর তাদের পরবর্তী পদক্ষেপগুলি করেন, উন্নয়নের একটা জায়গা নতুন করে তৈরি হয় কিনা, নাকি কোথাও এই ক্ষমতা পাওয়ার যে আনন্দ, যে উৎসব, সেই উৎসবেই বেশি দিন ধরে মেতে থাকেন তারা, সেদিকে আমাদের যেমন নজর থাকবে, তেমনি নতুন করে এ রাজ্যে বিরোধীদের জায়গা পাওয়া বিজেপি, যা এর আগে ভারতীয় জনতা পার্টি কখনো পায়নি। বাংলায় এত বড় দায়িত্ব তারা পাওয়ার পর তারা ঠিক কিভাবে বিহেভ করে, তারা ঠিক কেমন ব্যবহার করে, সেদিকেও আমাদের নজর থাকবে। তো এই মুহূর্তে এই জয় পরাজয়ের যে দ্বন্দ্ব, যে দোলাচল, সেই দোলাচলে ভুগতে আর এখন হচ্ছে না। এখন নিশ্চিত হয়ে গিয়েছে যে তৃণমূল কংগ্রেস আগামী 5 বছরের জন্য এই রাজ্যের দায়িত্ব পেয়েছে। আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি যেমন অন্য একটি দায়িত্ব পেয়েছে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি আরো একটি বিষয় বোধহয় খুব বেশি করে নজরে পড়বে, সেটা হচ্ছে যে বাম, কংগ্রেস এবং আইএসএফ এর যে সংযুক্ত মোর্চা, যারা একটা বিকল্প দেবে বলে আশা করেছিল, সেই বিকল্পে খুব একটা ভরসা রাখেনি মানুষ। এ রাজ্যের ভোটাররা খুব একটা ভরসা, যে খুব একটা কেন, একেবারেই ভরসা রাখতে পারেনি যে তার ফলাফল বামেরা 0, কংগ্রেস 0, আইএসএফ একটি মাত্র আসন। তো সেই জায়গা থেকে আমাদের আলোচনাটার মূল কেন্দ্রবিন্দুতে এই বিষয়গুলোই থাকবে। আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথি হিসেবে তাদের সঙ্গে আলাপটা করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। স্বাগত জানাই আপনাকে রাজাদা। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সৌমিত্র মুখোপাধ্যায়। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস। স্বাগত জানাই আপনাকে। আমি প্রথমে একটু ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব, যে সামগ্রিকভাবে একদম প্রাথমিকভাবে আমরা যে 2 মিনিট আনইন্টারাপ্টেড সেই পর্বটায় প্রবেশ করব। ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে জানতে চাইবো যে এই যে ফলাফল দেখলেন, সেই ফলাফল ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, দেখুন, যে ফলাফলটা এসেছে সেটা তো পরিষ্কার যে যারা সেফোলজিস্ট তারাও বুঝে ওঠেনি, বা যারা আমরা রাজনীতির বিশ্লেষণ করি তারাও বুঝে ওঠে। এবং 213টা যারা আসন তৃণমূল পেয়েছে, অনেকেই সেটা যারা 153টা জিতে তাতেই হয়েছে শুরু হয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে যে এত ব্যাপক আসন পাবে কেউই বুঝে উঠতে পারেনি, এটা ফ্যাক্ট। তো তাহলে কি কোথায় গন্ডগোলটা ঘটে? মানে আমি এটার ব্যাখ্যা ঠিক এইভাবে করব যে তৃণমূল ভোটের জন্য গতবারে পেয়েছিল যা, তার থেকে 45, গতবারে 43% ভোট পেয়েছিল। আপনার যদি দেখেন ওই লোকসভার নির্বাচনেতে, সেইখান থেকে এবারে হয়ে গেছে ওদের প্রায় 48%। 43.7 ছিল, সেখান থেকে প্রায় 48%। এটা সিগনিফিকেন্ট জাম্প, 4-5% কাছাকাছি একটা জাম্প তাদের ঘটেছে। তো এইটা তৃণমূল ভোটটা বেড়েছে। সাধারণত রুলিং পার্টির ভোট তো বাড়ে না, রুলিং পার্টির ভোট কমে যায়, কিন্তু এটা ভোট বেড়েছে। এবং কেউ বলতে পারবে না রিগিং হয়েছে, কেননা সব সেন্ট্রাল ফোর্স রয়েছে। হ্যাঁ, সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও কিছু কিছু ঘটতে পারে, ব্যাপক রিগিং হয়েছে, এটা কেউ কমপ্লেন করে। এখন আমি যেটা যেভাবে দেখলাম যে ভোটারদের 50% যারা, তারা হচ্ছে মহিলা, এবং তারা ঘরেই থাকেন। করোনা কালে তাদেরকে রাস্তায় তো দেখাই তো যায়নি। তারা এই সরকারের কিছু কিছু প্রকল্পে নিশ্চয়ই উপকৃত হয়েছে, যেমন কন্যাশ্রী প্রকল্প বা বিধবা ভাতা। এগুলো মানে
আহ, সাধারণ গরিব মানুষ, মানে বামেদের সময় গরিবদের অধিকার আছে, গরিবদের সংঘবদ্ধ করতে হবে, দুনিয়া মজদুর রেট করে তারা বলেছেন, কিন্তু কোনো মানে সেভাবে ডাইরেক্ট কোনো সাপোর্ট কিন্তু গভর্নমেন্ট থেকে পাইনি। এবং ইদানিংকালে যেটা দেখা গেছে, তৃণমূল শাসনে যেটা দেখা গেছে যে একেবারে প্রত্যক্ষ সাপোর্ট যেটা পাচ্ছে, না 1,000 টাকা হলো মাসে পাচ্ছে, বা কন্যাশ্রী যে স্কিম গুলো আছে মেয়েরা পাচ্ছে, এবং যে স্বাস্থ্যসাথী প্রকল্পটা হয়েছে সেটাও মেয়েদের নামে হয়েছে। কোথাও একটা মেয়েদের মধ্যে একটা ক্ষমতায়নের একটা চিন্তা ভাবনা বোধহয় ছিল, যেটা আমরা কেউই বুঝে উঠতে পারি। এবং ক্ষমতায়নের চিন্তা ভাবনা থাকার দৌলতে তারা কিন্তু একটা বড় অংশ, তারা কিন্তু তৃণমূলের পক্ষে গেছে, যেটা তৃণমূলও বুঝতে পারেনি যে মহিলারা এরম ভাবে সাপোর্ট করতে পারে। এবং একই সঙ্গে তৃণমূলের নেত্রী মহিলা, তার উপর আক্রমণ করা হয়েছে, বলা হয়েছে তিনি তার পা ভেঙে গেছে, সাধারণ মানুষ দেখছে, তিনি প্লাস্টার নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, একটা সহানুভূতি চারিদিকে মহিলাদের মধ্যে একটা ব্যাপক সহানুভূতির ব্যাপারটা ছিল। এটা হচ্ছে একটা। 2 নম্বর যেটা ঘটেছে সেটাও মানতে হবে যে সংখ্যালঘু ভোট আমরা ভেবেছিলাম বুঝি একেবারে মানে অনেকগুলো টুকরো হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু একেবারেই ঘটে। কংগ্রেসের ভোট যেটা কমে গেছে, কংগ্রেসের তো দেখলাম 2.93%, যেটা ভাবা যায় না, একটা জাতীয় পার্টি তার ভোট কমে গেল। হ্যাঁ, 2.93%, একটা সিটও পায়নি। মুর্শিদাবাদ মালদা তাদের গড় ছিল, সেখান থেকে তারা একেবারেই শেষ, বুঝেছেন। তার ফলে মুসলিম ভোট যেটা সংখ্যালঘু ভোট, সেটাও কিন্তু কংগ্রেস থেকে চলে গেছে, বামেদের থেকেও যদি দেখা যায় সেটাও চলে গেছে। 3-4টে যে মেজর বাম পার্টি আছে সিপিএম কে নিয়ে, তারা তো আমরা জানেন তো প্রায় 50% ভোট পেত তাদের মানে রাজত্বের সময়। সেটা লাস্ট লোকসভায় গিয়ে দাঁড়াচ্ছিল, লোকসভা নির্বাচনে গিয়ে দাঁড়ালো 7.5, বা লাস্ট বিধানসভায় ছিল 26.5। সেটা এবারে হয়ে গেল একেবারে 5.67%। বুঝাই যাচ্ছে যে মানে কিভাবে তাদের জনপ্রিয়তার মানে কমে যাচ্ছে, তারা তাদের এবং তাদের যারা বেস যেটা ছিল, সংখ্যালঘু বেসটা ছিল, সেটাও কিন্তু চলে গেছে তৃণমূলের। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 30% সংখ্যালঘু আছেন। আমার ধারণা এই মুহূর্তে বোঝা যাচ্ছে সংখ্যালঘু ভোটের প্রায় বেশিরভাগ সময় 80-90%, 80 কেন বলবো, 90% ওপর কিন্তু তৃণমূল পেয়েছে। এই দুটোই হচ্ছে এই সরকার, এই যে তৃণমূলের ভিত্তি যেটা রয়েছে। এবং এদেরকে যারা অপোজ করেছিল বিজেপি, তাদের যেটা তাদের একেবারেই সাংগঠনিক দুর্বলতা দেখা গেছে। তার বড় বড় মিটিং মিছিল করেছে সত্যি কথা, কিন্তু সংগঠন যেটা সেটা বলে কিছু ছিল না। বহু মানুষকে আমি জিজ্ঞেস করেছি, ভাই তোমরা বিজেপি স্লিপ পেয়েছো? কেউ বলেছে পাইনি। হ্যাঁ, বুথে তোমরা বিজেপির লোককে দেখেছো? কেউ কেউ বলেছে সকালবেলায় দেখেছি, তারপরে কেউ বলছে লাঞ্চের পরে, কোথাও তাদের দেখা যায়নি। বিজেপির কোনো অফিস দেখেছো ইলেকশনের সময়? এগুলো তো আমাদের ইন্ডিকেটর, আমরা যেটা অ্যানালিসিস করি ইন্ডিকেটর হিসেবে দেখার চেষ্টা করি বিজেপির 200 মিটারের বাইরে বিজেপির কোনো অফিস আছে কিনা, বা অন্য পার্টি কার কি অফিস আছে কিনা। বহু জায়গায় যেখানে বিজেপি জিতবে বলে মনে হয়েছে, কোনো অফিস টফিস তারা দেখে। এগুলো সবই হচ্ছে কি জানে, সংগঠনের দুর্বলতার প্রকাশ। বড় মিটিং করেছে, বিশাল বিশাল বড় মানুষ এসেছেন, বিশাল হ্যাঁ সাজানো গোছানো ঘটেছে, কিন্তু সংগঠন করা, মানুষের কাছে যাওয়া, এবং যেটা বললাম একটা 50% ভোটার হচ্ছে মহিলা, তাদের কাছে যাওয়া, বলা, এবং তাদের সংকল্প বার্তাটা কি তারা বলতে চাইছে, কিছুই তারা প্রচার করতে পারে। বিজেপির হারের বড় কারণ হচ্ছে তাদের সাংগঠনিক দুর্বলতা, যেটা কিন্তু মানে তৃণমূলের একেবারেই ছিল না। তারা সংগঠন ভরপুর ছিল, এবং তাদের পেছনে মহিলাদের সাপোর্ট, সংখ্যালঘু সাপোর্ট। হ্যাঁ, এইটুকুনি আপাতত বললাম। একদমই। আমি চলে যাব একটু অধ্যাপক বিশ্বজিৎ দাসের কাছে, যে ঠিক কারণগুলো ডক্টর রাজাগোপাল চক্রবর্তী যেরকম ভাবে ব্যাখ্যা করছিলেন, আমি সেরকম ভাবে একটু জানতে চাইবো যে ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন এই তৃণমূল কংগ্রেসের জয়, 213-77 এই ফলাফল, এবং সেই সঙ্গে সঙ্গে বামেদের বাম কংগ্রেস জোটের একটা সামগ্রিক ডিব্যাকেল। ঠিক বলেছ শান্তন। রাজাগোপাল ভট্টাচার্য যেভাবে সুন্দরভাবে বলছিলেন, আমি কালকে তোমার আলোচনায় ঠিক এই দুটো পয়েন্ট বলেছিলাম। এক হচ্ছে মহিলা ভোটের কথা, প্রায় 49% ভোট, সেই ভোটটা গেছে কারণ সব সামাজিক প্রকল্পগুলোর কেন্দ্রবিন্দুতে মহিলারা আছে, এবং তার স্বীকৃতি বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে পেয়েছে, এবং গ্রাম বাংলার মানুষও এই মহিলা সেন্টিমেন্টকে কাজে লাগিয়েছে, এবং এর ক্ষেত্রে যে একটা উইমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে সেটা মনে রাখতে হবে। দ্বিতীয় যেটা
সাম্প্রদায়িক বিরুদ্ধে ভোট, সংখ্যালঘু ভোটগুলো চলে এসছে একেবারে সব রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসের, কারণ তারা জানে তৃণমূল কংগ্রেসে একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে। এই বিশ্বাসটা মানুষের মধ্যে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে সেই কারণটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বামেদের প্রাসঙ্গিকতা, যেটা স্যার বলছিলেন যে বামেদের প্রাসঙ্গিকতা কিন্তু দিনের পর দিন কমছে। এখন দেখতে হবে এই প্রাসঙ্গিকতা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে কমছে না ভারতবর্ষে কমছে। ঠিক এর উল্টো ছবিটা কেরালে, যেখানে বামেরা আবার ফিরে আসছে প্রাসঙ্গিক ভাবে। তাহলে পশ্চিমবঙ্গে বামের দুর্বলতা কোথায়? পশ্চিমবঙ্গে বাম হঠাৎ করে একগুচ্ছ তরুণ, প্রতিভাবান, বুদ্ধিসম্পন্ন, মেধা সম্পন্ন ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিলেই বাম সংগঠন, বামের কর্মসূচি, বামদের আগামী দিনের প্রকল্প, এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না। এখন এই সবচেয়ে বড় প্রশ্ন, কারণ যাই থাক না কেন, মমতা ব্যানার্জির সার্বিক ইনক্লুসিভ অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ সার্বিকভাবে তার গ্রহণযোগ্যতার কথাটা বলতে হবে। বামেদের সেই গ্রহণযোগ্যতা কিন্তু শূন্য। এবং তুমি ভেবে দেখো, ব্যক্তি হিসাবে সেই গ্রহণযোগ্যতা যদি কারণ হয়, তাহলে ফুয়াদ হাকিমের মতো যদি ক্যান্ডিডেট, তাদের কিন্তু ফুয়াদ হালিমের মতো ক্যান্ডিডেট, হ্যাঁ, তাদের কিন্তু মূল ইয়েতে চলে আসা উচিত এবং জয়ের কাছাকাছি যাওয়া উচিত। কিন্তু আমরা দেখছি যে এখানে বামেদের অবস্থাটা অত্যন্ত খারাপ এবং পশ্চিমবঙ্গে বাম সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে। মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কম, অর্থাৎ 10 বছর আগের স্মৃতি মানুষ এখনো ভোলেনি। সাধারণ মানুষ এত তাড়াতাড়ি এগুলো ভোলে না। এবং তারপরে বিকল্প শক্তি হিসাবে বাম তার শক্তি তুলে ধরতে পারেনি। আমি কালকে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলাম তোমাকে, যে জোটটা হয়েছে সেই জোটটার নৈতিকতা, অনৈতিক জোট। কারণ জোটটা হচ্ছে কার সঙ্গে? জোটটা হচ্ছে আব্বাস সিদ্দিকীর সঙ্গে। যে আব্বাস সিদ্দিকী একের পর এক সাম্প্রদায়িক বক্তব্য তুলে ধরেছে সামাজিক গণমাধ্যমে, বারবার আমরা সেটা দেখেছি। এবং সেইখানে আমি ধর্মনিরপেক্ষ বলে আমার যে বক্তব্য সেটা বলছি আর জোট করছি আব্বাস সিদ্দিকীর সঙ্গে, এইটা কিন্তু অতি বাম যারা, তারাও কিন্তু মেনে নিতে পারেনি। বামের কর্মীরা তারা মানেনি, সাধারণ মানুষ তো মানবে না। ঠিক একই রকম ভাবে কংগ্রেসের ছবি তুমি যদি দেখো, সারা ভারতবর্ষে কংগ্রেসের নেতৃত্বের অভাব। আমরা মনে করতাম পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীর নেতৃত্বে, উত্তরবঙ্গে মূলত মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই অঞ্চলে সংগঠন শক্তিশালী। এইখানে যেটা রাজা স্যার বলছিলেন যে সেখানের ভোটগুলো অন্তত কংগ্রেসের কাছে আসবে, সংখ্যালঘু ভোটের যে তাস, কিন্তু সেই ভোটগুলোও গেছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। কারণ কংগ্রেস সাংগঠনিকভাবে এতটা দুর্বল। এই সব মূল জায়গা হচ্ছে বামেরা যেমন সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে, বামেরা তাদের সংগঠন বাড়াতে পারেনি, কংগ্রেসের সাংগঠনিক নেতা নেই। কংগ্রেস যে এই দীর্ঘদিন 10 বছর পশ্চিমবঙ্গে বলো বা কেন্দ্রে বলো সময় পেল, তারা কিন্তু সংগঠন শক্তিশালী করতে পারেনি। এই কারণে কংগ্রেসও কিন্তু দেখা যাচ্ছে আজকে বামেদের পশ্চিমবঙ্গে যে অবস্থা, কংগ্রেসেরও সেই অবস্থা। অন্য রাজ্যে কংগ্রেস ভালো করলেও পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থা অত্যন্ত খারাপ। এই কারণে সবার যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো এক সাফল্যে বিজেপির বিরুদ্ধের ভোটগুলো একটা জায়গায় কনসেন্ট্রেট হয়েছে এবং সেই ভোটটাই হয়েছে তৃণমূলের। এক তৃণমূলের নিজেদের কিছু জনকল্যাণমূলক মহিলা কেন্দ্রিক প্রকল্প এবং অবিজেপি ভোট সব একত্রিত হওয়ার কারণেই এটা হয়েছে। আমি অধ্যাপক বিশ্বজিৎ দাসের বক্তব্য শুনলাম। এবার আমি আসবো সৌমিত্র মুখোপাধ্যায়ের বক্তব্য। সৌমিত্র দা, তৃণমূলের এই তৃতীয়বারের উত্থান শব্দটার প্রতি আমার আপত্তি আছে। এটা উত্থান নয়, তৃণমূল যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে তার অবস্থাটার একটু উন্নতি করেছে। আর বাম কংগ্রেস এই দুটি ঐতিহাসিক ভিত্তি যে দুটি দলের আছে, তারা শূন্যে পরিণত হয়েছে। কিন্তু এই শূন্যতা এই প্রথম হয়নি। একটু যদি আমরা পেছনে চলে যাই, অবিভক্ত বাংলা যখন ছিল, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ছিল, দি দেন পিরিয়ড বিফোর ইন্ডিপেন্ডেন্স, 1946 সালেও তখন তো আনডিভাইডেড কমিউনিস্ট পার্টি ছিল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই এবং কংগ্রেস তখন ভোট বয়কট করেছিল একটা ঐতিহাসিক কারণের পরিপ্রেক্ষিতে।
তখনও কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 1946 সালে বাম কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না। সেটা তো প্রতিদ্বন্দ্বিতা না করে শূন্যে পরিণত হয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে শূন্যে পরিণত হওয়া, এটা ভাবতে অবাক লাগে যে কংগ্রেসের মতো একটা সুপ্রাচীন, একটা শতাব্দী প্রাচীন একটা দল, বামপন্থীদেরও রুটটা কিন্তু অনেক বছরের পুরনো, তারা কেন শূন্যে পরিণত হলো? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট করার জন্য? না, একেবারেই না। কি কি কারণে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 213-এ পৌঁছলো, মানে আরো 2টো বেড়ে গেল গত বছরের থেকে। এই তো আমরা দেখলাম 2016 সালে 45% ভোট পেয়েছিল 211টা সিট। তারপর কি দেখলাম? 2019-এ আমরা দেখলাম লোকসভা নির্বাচনে সেই 211টা কনস্টিটিউশন অ্যাসেম্বলি সিট 164টাতে নেমে এলো, মানে লিড করলো 164টা, যার ফলস্বরূপ পেয়েছে 22টা। ভোটিং পার্সেন্টেজ নেমে এলো 45% থেকে 43.28। 47টা সিট কমলো, কিন্তু ভোটিং পার্সেন্টেজ কমলো খুব সামান্য। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য যে ভোটিং পার্সেন্টেজটা কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পেরেছে। তার মানে সিটের যে হারের তারতম্য, সেটা কিন্তু খুব বেশি মাত্রায় ছিল না এই 47টা সিটে। এরপর যদি আমরা দেখি ভারতীয় জনতা পার্টি, তার উত্থান 2019 থেকে বলবো, 2019 থেকেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ধীরে ধীরে তার শাখা প্রশাখা বৃদ্ধি করতে পেরেছে, সংগঠন বৃদ্ধি কিছু করতে পারেনি। এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি অনেক জেলাতে তার কোনো বুথ এজেন্ট দিতে পারেনি, তার আদৌ সংগঠন বলে কিছু নেই। কয়েকটা মুষ্টিমেয় নেতা নেত্রীকে নিয়ে চলে এই ভারতীয় জনতা পার্টির সংগঠন। ভারতীয় জনতা পার্টি 2016 সালে মাত্র 3টে সিট পেয়েছিল, আর 2011 সালে একটা সিট পেয়েছিল, উত্তর 24 পরগনার হাবড়া থেকে বাদল ভট্টাচার্য জিতেছিলেন। এই 3টে সিটে 10% ভোট পেয়েছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি। 2019-এ কি দেখলাম, আমি কম্পারিজন করে বারে বারে বোঝানোর চেষ্টা করছি, যদিও এই তথ্য সবাই জানেন। 121টা সিটের লিড নিল তারা, সেখানে তারা 118টা সিট গেইন করলো ফর দ্য টাইম বিং। ভোটিং পার্সেন্টেজ তারা নিয়ে গেল 10 থেকে 40.25, মানে 30.25। they have enhanced their percentage, তারা তাদের পার্সেন্টেজটাকে বাড়াতে সক্ষম হলো। এরপরে যদি দেখি কংগ্রেস এবং লেফট ফ্রন্ট, আমি আগেও আপনাদের এই টক শোতে বলেছি, 77টা সিট পেয়েছিল, 38% ভোট পেয়েছিল। কেন পেয়েছিল? তখন এই বিজেপি নামক তৃতীয় শক্তি কিন্তু উঠে আসেনি। সরাসরি তৃণমূল ভার্সেস এই বাম কংগ্রেসের জোটের মধ্যে 2016 সালে নির্বাচনে যুদ্ধ হয়েছিল, যে কারণে 38% ভোট পেয়েছিল বাম কংগ্রেসের জোট, তার মধ্যে 44টা কংগ্রেস আর 33টা বামফ্রন্ট পেয়েছিল। কিন্তু যবে থেকে বিজেপির উত্থান হলো, তবে থেকে কিন্তু কংগ্রেসের ভোট ব্যাংকে থাবা বসাতে আরম্ভ করলো। কংগ্রেস ভাঙার জন্য কিন্তু এই পার্সেন্টেজটা আজকে এই জায়গায় এসছে, এটা কখনোই ঠিক নয়। কংগ্রেস ভেঙে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হলো, সেও তো দল বদলেরাই তৃণমূলে এসেছিলেন এবং তারাই নির্বাচনে জিতেছিলেন। তাহলে এবারে দল বদলেরা কেন হারলেন? দল বদলের জন্য না, একদম দল বদলের জন্য তারা হারেননি। দল বদল তো পশ্চিমবঙ্গের একটা স্বাভাবিক ঘটনা। অহরহ যদি আপনি দেখেছেন যে কংগ্রেস থেকে তৃণমূলে যারা গেছে তারা কজন হেরেছে গিয়ে, তারাও তো দল বদলু। তাহলে এবারে কেন বিজেপির এত ম্যাসিভ খারাপ রেজাল্ট হলো, যারা পার্টি শেষ মুহূর্তে চেঞ্জ করলেন? এই কথাটা বললাম, শেষ মুহূর্তে চেঞ্জ করাটা জনগণ ভালো চোখে দেখেনি। শেষ মুহূর্তে একটা দল পরিবর্তন করা মানেই তোমার সেখানে অপটিমিস্টিক, মানে তুমি সেখানে কিছু পাবার আশায় দল পরিবর্তন করেছো। দুর্নীতির যে অভিযোগ করতো সেটা হয়তো সত্য, তার সঙ্গে সঙ্গে যদি দুর্নীতির অভিযোগ করতেই হয় তাহলে তুমি অনেক আগে করতে পারতে, নির্বাচন ডেট ডিক্লেয়ার করার আগে। তা না করে কি করলে, নির্বাচনের ডেট ডিক্লেয়ার করার পরে করলে, বা নির্বাচন ডেট ডিক্লেয়ার করার ঠিক কাছাকাছি তুমি করলে। কেন তুমি আরো 2 বছর 3 বছর আগে করতে পারলে না? স্বীকার তো করেছো, প্রত্যেকেই বলেছো দিনের পর দিন এই আমরা দুর্নীতির মধ্যে কাজ করতে হয়েছে, আমাদের কাজ করতে দেওয়া হয়নি। এইবার আমরা দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে টিএমসি 213,
এই 164টা সিটে যে লিড ছিল এটা আবার 213, মানে বিধানসভা 211 থেকে 2টো সিট মাত্র বেড়েছে 5 বছরে 213। ভোটিং পার্সেন্টেজ যেখানে ছিল 45%, সেখানে এবার হয়ে গেল 47.94, দ্যাট মিন রাদার 48%। ভোটিং পার্সেন্টেজ 3% বাড়া কিন্তু খুব কম পার্সেন্টেজ বাড়া নয়। এইবার যদি আমরা দেখি ভারতীয় জনতা পার্টি যেখানে 121টা আসনে লিড নিয়েছিল, মানে 118টা আসন বাড়াতে পেরেছিল, 40.25% যেখানে তারা পার্সেন্টেজ পেল, তাদের ভোটিং পার্সেন্টেজটা 38.10 গিয়ে থামলো। পার্সেন্টেজটা 40 থেকে 38 কিন্তু সিট 121টা যেতে লিড করেছিল সেখানে তারা 77তে থামতে বাধ্য হলো। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কংগ্রেস বামফ্রন্টের জোট, মানে সংযুক্ত মোর্চার মধ্যে তারা একমাত্র ভাঙ্গুরে নওয়াজ সিদ্দিকী এই আসনটা জয়লাভ করেছে। অ্যাভারেজে আমরা দেখেছি যে 79 থেকে 80% ভোট পড়েছে এই 8খানা দফা মিলিয়ে। এর মধ্যে আমাদের নতুন ভোটার সামগ্রিকভাবে আমরা দেখেছি 7,32,94,980 জন ভোটার। তার মধ্যে ডক্টর ধর চৌধুরী যেটা বলছিলেন, অবশ্যই মহিলা ভোটার সেখানে 3,59,27,884 জন। এইটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টর, 49%। পশ্চিমবঙ্গের এই পালা পরিবর্তন হলো না, অর্থাৎ সেই পরিবর্তন না পরিবর্তনের প্রত্যাবর্তন হলো। এর জন্য এই 3,59,27,084 জন 49% ভোটারের অবদান সব থেকে বেশি। তারা একাধিক প্রকল্পের আওতায় এসেছে এবং সব থেকে বড় সম্মান মমতা ব্যানার্জি দিয়েছেন, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। আমিও যখন লাইনে দাঁড়িয়ে কার্ড করেছিলাম, আমার বাড়ির বড় বউ, মানে আমার বৌদির নামে কিন্তু কার্ড হয়েছিল। আমি কিন্তু প্রথমে জানতাম না যে মহিলার নামে কার্ড হবে। কেন? এই সম্মানটা, ইয়েস, যিনি সব থেকে বড় হবেন, হেড অফ দ্য ফ্যামিলি, তিনি যেহেতু মা মারা গেছেন, বৌদি এখন সবার বড় বলে বৌদির নামে মহিলা হিসেবে। সামগ্রিকভাবে এই সেন্টিমেন্টটা বিজেপি বুঝতে পারেনি। এখানে আয়ুষ্মান ভারত করে বাঙালি হৃদয় জয় করা যায় না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে শিক্ষাশ্রী বা আরো যে প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু এই মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া, কারণ প্রতিটা প্রকল্প এই মহিলাদের জুড়ে, মহিলাদের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। একটা প্রকল্প বলতে পারবে যেখানে পুরুষদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করা হয়েছে? স্বাস্থ্যসাথী, সে তো মহিলার নামে কার্ড, তার মাধ্যমেই আপনাকে ভর্তি হতে হবে। 2 নম্বর, এই যে একটা গেরুয়া উত্তরীয় নিয়ে জয় শ্রীরাম, তার মানে বোঝাচ্ছ যে তুমি উগ্র হিন্দুত্ববাদেই বিশ্বাসী। তুমি আসসালামু আলাইকুম। তো আমি একটুখানি ইন্টারাপ্ট করবো। সেটা হচ্ছে যে অবশ্যই বেশ কয়েকটা ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টর গুলো বিজেপি নিজেদের পরে বলে ভেবেছিল, কিন্তু সেগুলো তাদের একটা সহায়তা করেনি, ভোট বাক্সে খুব একটা সহায়তা করেনি, ইভিএম এ তাদেরকে খুব একটা এগিয়ে দিতে পারেনি। সেই বিষয়টা নিয়ে আমি আসবো অবশ্যই, কিন্তু তার আগে আমি একটুখানি আসবো একটা বিষয়ে, সেটা হচ্ছে প্রাথমিক পর্বের পর আমি একটু আসবো ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। সেটা হচ্ছে এবারের যে ভোট, সেই ভোটটাতে একটা বিষয় খুব বিশেষ করে নজরে পড়বে, সেটা হচ্ছে নতুন ভোটার যাদের কথা একটু আগে সৌমিত্রদাও বলছিলেন, আপনিও উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে নতুন ভোটার তারা সাধারণত একটু লিবারেলি তারা ভোটটা দেবার চেষ্টা করে। তো এক্ষেত্রে নতুন ভোটার সংখ্যা বেশ খানিকটা বেড়েছে এবারের ভোটেও, মানে এবারের নির্বাচনের আগেও নতুন ভোটারদের সংখ্যা বেড়েছে। কিন্তু বামেরা আশা করেছিল যে তাদের বেশ কিছু নতুন মুখ, এবং সেই নতুন মুখ যারা মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে, দীপশিতা ধর থেকে শুরু করে, ঐশী ঘোষ, পৃথাতা, এরকম আরো অনেকে, শতরূপ ঘোষ তো আগেও 2বার নির্বাচনে লড়েছেন, হেরেও গিয়েছেন। তো এই যে নতুন মুখরা, তারা খুব একটা নতুনদের কাছে টানতে পারলো না কেন? এই নতুন মুখরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখলাম, আমি বামেদের ভোটের জায়গাটা একটুখানি বুঝবার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে নতুন মুখরাও মুখ থুবড়ে পড়লো। আমরা সেই ছবিটাই কিন্তু দেখতে পেলাম, রাজাদা। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে নতুন মুখ আমরা যারা আলোচনা করছি তাদের কাছে খুবই একটা চিন্তার জিনিস। নতুন মুখ আসছে, খুবই শিক্ষিত এরা, মানে কথাবার্তা এদের এতই সুন্দর, আমার আপনার খুবই ভালো লাগবে।
কিন্তু সাধারণ মানুষ কিন্তু মানে খুব যে শিক্ষাকে বোঝে তা কিন্তু নয়। আমি যে ভাষায় কথা বলি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে যাই, আমি দেখেছি যে ওরা আমার ভাষা বোঝেন, কেননা আমার ভাষার মধ্যে একটু শুদ্ধতা থাকে। হ্যাঁ, ওরা একেবারেই আপনার যে ভাষায় ওরা বোঝে সেটাই চায়। আপনি যদি দু চারটে কলোকিয়াল শব্দ গালাগালিও যদি দিয়ে দেন, ওরা আনন্দ পায়। আমার পক্ষে সেটা সম্ভব হয় না, মানে হ্যাঁ। কিন্তু তার ফলে যে লোকটা ওইভাবে কথা বলছে সে কিন্তু জনপ্রিয়। আমি জানি না যারা এই শিক্ষিত বাঙালিরা এসেছে, হ্যাঁ হ্যাঁ, মাস ম্যাটার্স, আমি তোমাদেরই লোক, এটা প্রমাণ করতে হবে। এবং ভাষা হচ্ছে সবচেয়ে বড়, আমি তোমাদের, হ্যাঁ আমাকে, আমি যদি ওর সঙ্গে কথা বলে অনেক সময় ভাবতে পারি তো শহরের উচ্চশিক্ষিত লোক, হ্যাঁ আমার কথা কি বুঝবে, হ্যাঁ। কিন্তু আমি যদি এই সালা বলে, সরি মাফ করবেন, কিন্তু এই ধরনের যদি ভাষা ব্যবহার করতে থাকি তখন বুঝবে যে লোকটার তো দম আছে কিছু, হ্যাঁ। আমি সেটা পারি না, সুতরাং আমাকে ওরা পাত্তা হয়তো দেবে না। আমি জানি না এই যে যারা সুশিক্ষিত মানুষ যারা এসেছেন তারা কি ভাষায় কথা বলেছেন। তো ঐশী ঘোষ মানে যাদবপুর জেএনইউর বিখ্যাত ইউনিভার্সিটি জেনারেল সেক্রেটারি বোধহয় কিছু একটা ছিল, সে আমি দেখলাম যে আমার আস্থা ছিল বোধহয় জামুরিয়াতে দাঁড়িয়েছেন, বিরাট ভোট টানলেন, কিন্তু দেখলাম 28,000 মাত্র, মানে 14% ভোট টেনেছে, খুব একটা কিছু মানে একসময় বামেদের দখলে থাকা দুর্গ জামুরিয়া, সেখানে মানে হরেরাম বলে একজন ভদ্রলোক তৃণমূল কংগ্রেস, উনি হরেরাম সিং না, হ্যাঁ 71,000, বিরাট ভোট, বোঝাই যাচ্ছে যে আমি জানি না হরিরাম বাবুর যোগ্যতা কি আছে, কিন্তু ঐশী ঘোষ যে সুশিক্ষিত একজন ব্যক্তি, মহিলা, আমাদের দেশে আমরা এতক্ষণ মহিলা নিয়ে আলোচনা করি, একটা মহিলা বাঙালি মেয়ে সে পড়াশোনা করতে দিল্লি গেছে, এটাই একটা ক্রেডিট। জেএনইউর মতন জায়গায় সেখানে পড়াশোনা করছে আরেকটা ক্রেডিট, সেখানকার স্টুডেন্টস ইউনিয়ন জেনারেল সেক্রেটারি আরো ক্রেডিট। কিন্তু আমরা তো দেখা যাচ্ছে যে আমাদের ভোটাররা মহিলা হিসেবে তার গুরুত্বই দিল, তাই না, গুরুত্ব হিসেবে তার পেলই না। সুতরাং সবকিছু যেভাবে আমরা বোঝাই সাধারণ মানুষ ঠিক সেভাবে চলে না। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি ঐশী ঘোষকে নয় ভোট দিলাম, ঠিক আমার জন্য কি করতে পারবে, বুঝতে পারছি, এই প্রশ্নটা মানুষের কাছে আসে। এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম রাজেদার, সেটা হচ্ছে যে আমি যে দলের প্রতিনিধিকে ভোট দিচ্ছি আমি আশা করবো তো যে সেই দল পরবর্তীতে আমার ভরসার একটা জায়গা তৈরি করবে। কিন্তু সেই ভরসার জায়গাটাই বোধহয় একটু আগে বলছিলেন যে সৌমিত্র বাবু বলছিলেন যে আব্বাস সিদ্দিকী ম্যাটার নয় খুব একটা, কিন্তু আব্বাস সিদ্দিকীর দল যে জায়গাটা তৈরি করবে বলে ভেবেছিল সেই জায়গাটাও কিন্তু তৈরি করতে পারেননি তারা। সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট, একদম পরিষ্কার করে মুসলিম ভোট ব্যাংক, সেই মুসলিম ভোট ব্যাংকটাকে তারা করায়ত্ত করতে পারবেন সেই জায়গাটাও, সেই ভরসার জায়গাটাও কিন্তু তারা দিতে পারেননি। কংগ্রেস দিতে পারেনি, বামেদের নতুন মুখরাও দিতে পারেনি, বামেদের পুরনো মুখরাও দিতে পারেনি। আর সেই জায়গা থেকেই কি, এই ভরসার জায়গা থেকেই কি সংযুক্ত মোর্চার এই পতন? হ্যাঁ এটা তো ঠিক। দেখুন, সংযুক্ত মোর্চা যদি সংযুক্ত মোর্চার পতনটা দেখতে চান, এখানে কোনো কমন মানে যে লোয়েস্ট কমন যে ফ্যাক্টর যেটা সেটা নেই। মানে কি লোয়েস্ট কমন ফ্যাক্টর? জিরো। কে কি বলে আমরা জানি না। ব্রিগেডের মিছিলটা এত বড় একটা সাফল্য ওরা মনে করেছিল, সেখানেও আমরা দেখেছিলাম আব্বাসের সঙ্গে যে দৈরথ দেখেছিলাম অধীর চৌধুরী মহাশয়, বুঝতে পারছেন? যে তারা কারা গেলেন আর কি, মানে ব্রিগেডের মিটিং এ কারা গিয়েছিলেন আসলে এই প্রশ্ন। সেটাই না, আমি একটাই খালি একটু বলবো যে অন্যরা আছেন তারা খুব ভালো বলছেন, আমি তো সমৃদ্ধ হচ্ছি তাদের আলোচনায়। একটা কথা আমি বলবো, মানে মামেরা আব্বাসকে ডেকে আনলো, আব্বাস যাচ্ছিল অন্য পথে, মিমের সঙ্গে গাঁট বেঁধে হ্যাঁ একেবারে সংখ্যালঘু ভোটটাকে ধরার চেষ্টা করছে। সেটা যদি করতো তাহলে কিন্তু আব্বাস আমি বলতে পারি যে অনেকগুলো আসন পেত, মানে 20-25টা আসন পেত, মুসলিম সত্তাটাকে ধরে রাখতে পারতো তারা, বুঝেছেন, সেটা সম্ভব ছিল। কিন্তু আব্বাসকে পার্টিটাকে সেকুলার বানান, মজলিসকে সেকুলারকে এটা বানাতে গেল, তার ফলে সেখানে ব্রাহ্মণ ঢুকিয়েছে, তারপরে ট্রাইবাল ঢুকিয়েছে, তার ফলে তারা কিন্তু মুসলিম যে সত্তাকে রিপ্রেজেন্ট করছে সেটা আর বোঝা গেল না, বুঝতে পারছেন? তার ফলে এই সর্বনাশটা ঘটে গেল। তাকে সেকুলার বানাতে গিয়ে আব্বাসকে সর্বনাশটা ঘটাবে, নাহলে কিন্তু তার একটা পলিটিক্যাল বলুন একদমই, মানে তার যেটা পলিটিক্যাল ছিল, আইডেন্টিটি তৈরি হচ্ছিল, সেটা কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। বামেরাও তো গেল, আব্বাসকেও ডুবিয়ে দিল। আব্বাসকে উঠতে গেলে আরো 5 বছর ওয়েট করতে হবে, কারণ এক্ষুনি তার কথা আর কেউ শুনবে না। সুতরাং মুসলিম সত্তাটা এখন তৃণমূল সত্তার সঙ্গে মিশে গেছে। মুসলিম সত্তা তারা মনে করছে
তাদের রক্ষা কবচ হচ্ছে এখানকার শাসক দল, আর কেউ পারবে না। একদম। সুতরাং সেই জায়গায় মিশে যাওয়ার ফলে হ্যাঁ সেখান থেকে বেরিয়ে আসাটা, নতুন একটা সত্তা তৈরি করা, নতুন একটা দল তৈরি করা সময় লেগে। হ্যাঁ সরি, একদমই একদমই না না, সরি কিছু নেই, বিষয়টা একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। আমি অধ্যাপক বিশ্বজিৎ দাসের কাছে যাব। সেটা হচ্ছে যে একদিকে মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। সেই ফ্যাক্টরের মধ্যে একটি ফ্যাক্টর অবশ্যই ধর্মীয় মেরুকরণ। ভারতীয় জনতা পার্টি যে জায়গা থেকে শুরু করেছিল সেটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ। একটু আগে আপনি যে বিষয়টা বললেন, এই উগ্র হিন্দুত্ববাদ কিন্তু তাদেরকে কোথাও এগিয়ে দিতে পারেনি। কারণ আমি যদি দেখি যে সংখ্যালঘু ভোট ব্যাংকটিকে সরাসরি আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে পর্যন্ত আখ্যা দেওয়া হয়েছে, এবং সেখানে তারা নানান রকম নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন বিভিন্ন জনসভায়। শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমরা বারংবার শুনেছি বিভিন্ন রকম কস্টিক কমেন্টস। তো সেই যে কটু বাক্য যেমন সংখ্যালঘুরা, বিশেষ করে মুসলিমরা বিশেষ করে নেননি ঠিকঠাক ভাবে, ধর্মীয় মেরুকরণের তাসে হিন্দুরাও কি ঠিকঠাক ভাবে নিয়েছেন, গ্রহণ করেছেন বিজেপিকে? পরিসংখ্যান তো সেরকমটা বলছে না। বিশ্বজিৎ দাস, আমি দুটো কথা তোমায় বলবো। যে স্যার সুন্দরভাবে বলছিলেন, স্যার বলছিলেন মাস এবং ক্লাসের কথা। রাইট। যে মাস যে ভাষা বোঝে, ক্লাস সে ভাষা বোঝে না, বা ক্লাসের ভাষার সঙ্গে ভঙ্গির সঙ্গে মাসের ভাষার ভঙ্গি এক হবে না। দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন, যে বিহারে মিম যে কাজটা করেছিল, পশ্চিমবঙ্গে আব্বাস সিদ্দিকী কিন্তু সেই কাজটা করতে পারেনি। কিন্তু লক্ষ্য ছিল, তারপরেও আব্বাসের সঙ্গে যখন মোর্চা তৈরি হলো, তারপরেও মিমরা কিন্তু এখানে চেয়েছিল নির্বাচনে লড়তে। সুতরাং এটা তো সঠিকভাবেই পূর্বাভাস, যদি মিম এবং আব্বাস সিদ্দিকী এক হতো তাহলেই সংখ্যালঘু ভোটটা একত্রিত হতো। এবার আমি বলি কয়েকটা কথা যেটা তুমি তুললে, যে আসলে হিন্দুদের ভোটটা এক করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। কারণ হিন্দুদেরও উদারনৈতিক হিন্দু এবং রাষ্ট্রবাদী সংরক্ষণশীল হিন্দু, এই দুটো হিন্দু ভোট কিন্তু আলাদা হয়ে গেছে। উদারনৈতিক হিন্দু যারা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বিশ্বাস করে, যারা মনে করে অসাম্প্রদায়িক একটা পশ্চিমবঙ্গ তৈরি হবে যেখানে সংহতি থাকবে, সেই হিন্দুরা কিন্তু একেবারে ঢাল। আবার কিছু হিন্দু যারা মনে করে যে না, এখানে হিন্দুত্ববাদ থাকা উচিত, ভারতীয় জনতা পার্টি যেটা বলছে তাদের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ হিন্দুদের ভোটটা ভাগ হয়ে গেছে। এই যে উদারনৈতিক হিন্দু এবং রাষ্ট্রবাদী হিন্দু, এই হিন্দুত্বের যে ন্যূনতম যে ফারাক, এখানে ভোটটা ইভিএম এ আলাদা হয়ে গেল। আর একটা কথা আমি বলবো, যেটা আমার বারবার মনে হয়, তুমি ভেবে দেখো পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে সবচেয়ে বড় ইস্যু ছিল কি? দুর্নীতি, করাপশন। সবচেয়ে বড় ইস্যু ছিল আনএমপ্লয়মেন্ট। পশ্চিমবঙ্গের নির্বাচনে এগুলো একটাও ফ্যাক্টর হিসাবে বা ডিসিসিভ ফ্যাক্টর হিসাবে কাজ করলো না। তার পরিবর্তে আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গে পলিটিক্যাল লিটারেসি জিরো না, মাইনাসে নেমে গেছে। মানুষ পলিটিক্যাল লিটারেসির কথা যদি বলে, যে রাজনৈতিক জ্ঞান নিয়ে, এখন গণতন্ত্রে যে সবার রাজনৈতিক জ্ঞান থাকবে এমনও কথা নয়। যে রাষ্ট্র বেশি উন্নত হয় তাদের রাজনৈতিক জ্ঞান আস্তে আস্তে বাড়তে থাকে, বা রাজনৈতিক শিক্ষা বা সাক্ষরতা যেটা বলছি, পলিটিক্যাল লিটারেসি বাড়ে। এবং এর সঙ্গে পলিটিক্যাল কালচার, এই রাজ্য কিন্তু সেই কালচারেও বিশ্বাস করে যে হঠাৎ করে আমরা একটা শক্তিকে যদি এখান থেকে সরিয়ে দিয়ে অন্য বিকল্প শক্তি আনি, সেই বিকল্প শক্তি আমাদের জন্য কি কাজ করবে, কারা বিকল্প, যেটা সৌমিত্রবাবু বলছিলেন, যে সেই বিকল্পটার পরেও ভরসা রাখা যাচ্ছে না। যাকে আমরা বিকল্প মনে করেছি, গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেই ভরসা রাখার জায়গাটা, সেই ভরসা একেবারে, এবং তার ক্রেডিবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি কারোর নেই রাজ্যে, সেইটা কিন্তু ভোটটা দেখিয়ে দিয়েছে। আমার আরেকবার প্রমাণিত হয়ে গেল 2021-এ। হ্যাঁ, তরুণ প্রজন্ম যখন আসছে তাদের সামনে আমরা চাই, একটা সরকার যখন এসেছে তারা নতুন করে শিল্প করবে, নতুন করে চাকরি বাকরির ব্যবস্থা করবে, সরকারের যে কাজগুলো রয়েছে সেগুলো করবে। এবং সরকার যাতে, যদি এই মানুষকে যে ভাবাবেগটা কাজ করলো, ধর্মের ভাবাবেগ, সাম্প্রদায়িকতার ভাবাবেগ, সেটাকে যদি কাজে লাগাতে পারে, এবং আমার মনে হয় এই মুহূর্তে
যেটা স্বাস্থ্য এবং শিক্ষা, এই উন্নত করা লড়াইটা অনেক 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 কঠিন হবে। আর এটা মনে রাখতে হবে তোমাকে যে যত দিন যাবে তত কিন্তু পলিটিক্যাল লিটারেসি বাড়তে থাকবে রাজ্যে, যত শিক্ষা বাড়বে, এই যে নতুন নতুন ছেলে মেয়েরা রাজনীতিতে আসবে তারা কিন্তু এই পলিটিক্যাল লিটারেসির আশায় অপেক্ষা করে থাকবে যে কবে মানুষের ওই আমরা অধ্যাপক বিশ্বজিৎ দাস, অন্তত সেটা আশা করা যায়, কিন্তু শেষ পর্যন্ত এই 7,33,00,000 ভোটার সংখ্যা অবশ্যই পরবর্তী নির্বাচনের আগে আরো বাড়বে হয়তো। তো সেক্ষেত্রে তারা কতটা পলিটিক্যালি লিটারেট হয়ে উঠবেন সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। তবে এই মুহূর্তে আরো একটা বিষয়ের দিকে একটুখানি নজর রাখবে। এবারের নির্বাচনের যে ফ্যাক্টর গুলো রয়েছে তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে, সেটা হচ্ছে যে এরকমটা মনে করা গিয়েছিল যে নির্বাচনের চলতি যখন নির্বাচনের আগে নো ভোট টু বিজেপি বলে একটি ক্যাম্পেইন শুরু হয়েছিল। নরেন্দ্র মোদী এবং তার যারা টিম মেম্বার্স, সেই টিম মেম্বার্সদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। তারা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না তারা এই যে মোশনটা, সেই মোশনটা চালু করেছিলেন। এবার বিজেপি বিরোধী যে ভোটগুলো, সেই ভোটগুলো তাহলে কোথায় যাবে? আমার মনে হয়েছে সেটা হচ্ছে এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটা তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট তৈরি হয়েছে, আর একটা বিজেপি বিরোধী ভোট তৈরি হয়েছে। এই বিজেপি বিরোধী যে ভোট, সেই ভোট তৃণমূল কংগ্রেসের বাক্সে যেতে পারে অথবা সংযুক্ত মোর্চার বাক্সে যেতে পারে, কিন্তু কেউই, আমার মনে হয়েছে যে একটা মানে বৃহৎ অংশ, সামান্য কয়েকজন মাত্র হয়তো সংযুক্ত মোর্চাকে ভোট দিয়েছেন যারা বিজেপি বিরোধী। আবার ঠিক তেমনি ভাবে তৃণমূল কংগ্রেস বিরোধী যারা, তাদেরও খুব সামান্য একটা অংশ হয়তো সংযুক্ত মোর্চার দিকে ভোট দিয়েছেন, কিন্তু বেশিরভাগটাই গেছে বিজেপির দিকে। অর্থাৎ তৃণমূল বিরোধীরা বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপি বিরোধীরা তৃণমূলকে ভোট দিয়েছেন। অতএব সেই জায়গা থেকে এবারের বিধানসভা ফরমেশনের সময় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে হয় তৃণমূল কংগ্রেস নয় বিজেপি, এইরকম একটা ছবি। মাত্র একজন অন্য দল থেকে এসেছেন, একটি একদম নিউলি ফর্মড একটা পলিটিক্যাল পার্টি, রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি বা আইএসএফ, যে নামেই তাকে ডাকা হোক না কেন, সেখান থেকে ভাঙড়ে একটি মাত্র সিট। তো সেক্ষেত্রে এটা 2021-এর গণতন্ত্রের পক্ষে একটা অন্যরকম ছবি কি সৌমিত্র মুখোপাধ্যায়? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই সংযুক্ত মোর্চার ক্ষেত্রে একটা সিট পেয়েছে। তাদের এই সিটটা মুখ রক্ষা হয়েছে তো বলা যাবে না, মুখ রক্ষা হয়নি, তারা ভীষণভাবেই অসম্মানের জায়গায় গেছে সংযুক্ত মোর্চা। যেহেতু বাম এবং কংগ্রেস, যদি আমরা দেখি বামের ভোট হচ্ছে 4.61 এবং কংগ্রেসের ভোট হচ্ছে 3, আনুমানিক 7.61 ভোট, এবং নোটাতে গেছে 1.67, 1.7। যেমন এটাও কিন্তু একটা রাজনৈতিক অনীহার প্রকাশ কিন্তু আমরা নোটা থেকে পাচ্ছি। যদি আমরা দেখি যে এই প্রায় ভোটার যে আমরা টোটাল দেখেছি, সেই ভোটারের যদি আমরা 1% হিসেব করি, তাহলে কিন্তু বিশাল সংখ্যক একটা ভোট কিন্তু নোটাতে গেছে। এবার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা দাবি করছে যে তারা সেকুলার ফ্রন্ট, তাদের যেহেতু সভাপতি হচ্ছে শিমুল সোরেন, এবং তারা আসন দাবি করেছিল বামফ্রন্টের কাছে এবং কংগ্রেসের কাছে। তো বামফ্রন্ট তাদের অবশ্যই সেখানে 30টা আসন দিয়েছে, কংগ্রেস কিন্তু সেখানে আসন ছাড়তে চায়নি। এবার আমি শান্তন একটু পরিসংখ্যান দিয়ে বলি, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং যদি মিম একসঙ্গে ভোটে লড়তো, তাহলেও কি মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে আসতো না? অবশ্যই আসতো, কারণ ভোটাররা দেখছে একটা শক্তপোক্ত সরকার আমাদের দরকার। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিম যদি একসঙ্গে লড়তো, তাহলে তারা কোনো ফ্রন্টে থাকতো না। স্বাভাবিকভাবেই মিম হচ্ছে একটা উগ্র ধর্মান্ধ রাজনৈতিক দল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে, কিন্তু দলের বিরুদ্ধে সরাসরি সে অভিযোগ করা হয়নি। কংগ্রেস এবং বামফ্রন্টের সঙ্গে মিম থাকলে কখনোই কিন্তু এই জোটটাতে আসতে পারতো না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাহলে পৃথকভাবে লড়তে হতো। মুসলিম ক্যান্ডিডেট দিয়ে মুসলিম এরিয়াতে বা মুসলিম অঞ্চলে দিলেই মুসলিমদের ভোট পাওয়া যায় না।
তার এই প্রমাণ হিসাবটাতেই আমরা আগের গোলমাল নির্বাচনগুলো হয়ে দেখেছি, এবারও দেখলাম। আপনাকে আমি একটু উদাহরণ দিয়ে দিয়ে বলি, মেদিনীপুর পশ্চিম শুনবেন, মেদিনীপুর পূর্ব প্রচুর টিএমসি আছে এবং 16। আমার হয় নেটওয়ার্কে কিছু সমস্যা হয়েছে সৌমিত্র দার। এই 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 প্রবলেমটা কিন্তু মানে এই যে সমস্যাটা, যেটা মুসলিম ভোটারদের, আমি একদম আমার লিঙ্কটা চলে হ্যাঁ গেছে, হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা চলে পেয়ে গেছে। গিয়েছি সৌমিত্র, বলুন। হ্যাঁ, সে লিঙ্ক চলে গেছে, আমি জন্য অবাক হয়ে গেলাম কি বলবো। এই এখানে বলি পূর্ব মুসলিম বেল্টে দেখা যায় মুসলিম ক্যান্ডিডেট, মুসলিম ভোটারদের দিলেই সে ভরসা ভোট পাবে, পাবে না। একদম সেই জায়গা না থেকে। না না, তাহলে তৃণমূল, আমি পরিসংখ্যান দিয়ে দিয়ে বলছি, একটু যদি সময় দেন। Please. পূর্ব মেদিনীপুরে 16টা সিটি বলেছিলেন সম্রাট শুভেন্দু অধিকারী, 16টা সিটি তিনি এনে দেবেন বিজেপিকে, পারেননি। 6টা সিট কিন্তু তিনি পেরেছেন, 10টা কিন্তু তৃণমূল মেজরিটি গেছে। এরপর আর একটা মুসলিম মেজরিটি এরিয়া যদি দেখি, অবশ্যই নদিয়া, সেখানে 50-50 হয়েছে, 8টা তৃণমূল 8টা বিজেপি পেয়েছে। উত্তর দিনাজপুর অ্যাবসলিউটলি মুসলিম মেজরিটি এরিয়া, তাহলে 7টা তৃণমূল সেখানে কি করে পেলো, মাত্র 2টো বিজেপি। এরপরে যদি আমরা দেখি মালদাতে কংগ্রেস একটা আসনও জিততে পারেনি, কংগ্রেস সেখানে আসন ছাড়েনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। তাদের সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন একটা আসনও ছাড়বো না, না ছেড়ে কি হলো, তারাও জিততে পারলেন না। মধ্যিখান থেকে আসনগুলো চলে গেল তৃণমূল কংগ্রেসের পক্ষে 8টা, বিজেপির পক্ষে 4টে। তাহলে ভাবুন, মুসলিম মেজরিটি একটা জেলাতে বিজেপি 4টে সিট পেয়েছে, তৃণমূল 8টা পেয়েছে, কংগ্রেস একটাও কিন্তু সেখানে পায়নি। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিমের সঙ্গে যদি জোট বেঁধে আলাদা জোট করে লড়তো, তাতেও তারা আসন পেত না। কারণ মুসলিম অঞ্চলে মুসলিম প্রার্থী দিল, মুসলিম ভোটাররা তাদের ভোট দেয় না। যদিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে প্রতিটা ভোটারের থাকে না, পলিটিক্যাল লিটারেসি প্রতিটা ভোটারের থাকে না, শতকরা দেখা যাবে হয়তো 30% পলিটিক্যাল লিটারেসি নিয়ে আসে। গ্রামের মানুষ তারা বোঝে শুধুমাত্র তাদের নিশ্চয়তা, যে গ্রামের মানুষ কিন্তু দেখবে সেখানে তাদের মমতা ব্যানার্জি কি দিয়েছেন, তাদের স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, মেয়ের বিয়ের টাকা দিয়েছেন, ছেলে মেয়েদের পড়ার জন্য টাকা দিয়েছেন, সেই সকল সুবিধাগুলো তারা অনেক বেশি চিন্তা করবেন শহরের লোকের থেকে। নিঃসন্দেহে বলা যেতে পারে এখানে যদি আপনি মুসলিম ক্যান্ডিডেট দেন, তাহলেও কিন্তু সেই মুসলিম বেল্টে সংখ্যা লঘু ভোটাররা কিন্তু দেখবে যে আমি যদি তৃণমূলকে ভোট দিই আমি একটা স্থায়ী সরকার পাবো, মমতা ব্যানার্জি আমাদের এই জিনিসগুলো দিয়েছেন। ভরসার জায়গা। আমি বারবার উল্লেখ করছি সৌমিত্রদা, বিশ্বজিৎ দাসও বলছিলেন এবং ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী বলছিলেন, ভরসা কাকে করব, ভরসাটা কাকে করব। আমি এই জন্য আপনাকে পরিসংখ্যানটা দিলাম, আমি নানান রকম ভাবে তাদেরকে, ভোটারদেরকে নানান রকম প্রস্তাব দিতে পারি, নানান রকম ভাবে তাদেরকে স্বপ্ন দেখাতে পারি, নানান রকম প্রকল্পের কথা বলতে পারি, নানান রকম কেতাবি কথা বলতে পারি, কিন্তু ভরসা কাকে করা যাবে সেটা বোধহয় ভোটাররা খুব ভালোভাবে বোঝে। সেখানে তো আয়ুষ্মান ভারত বলেছিলেন, আয়ুষ্মান ভারত তো মোদী বলেছিলেন, যেটা গ্রামের লোকের কাছে পৌঁছয়নি। আয়ুষ্মান ভারত থেকে স্বাস্থ্যসাথী তাদের অন্তরকে স্পর্শ করেছিল, যে কারণে তারা তৃণমূলের দিকে ঝুঁকেছে। রাইট, শুধুমাত্র স্বাস্থ্যসাথী নয়, আরো বেশ কিছু প্রকল্প। আমি স্বাস্থ্যসাথীর কথা বলছি, ট্রিটমেন্টটা গ্রামের লোকের কাছে অনেক মেজরিটি, অনেক বেশি গুরুত্ব পায়। দুয়ারে সরকার থেকে দুয়ারে রেশন, সব প্রকল্পগুলোর কথাই এখন যদি বলতে থাকি তাহলে না, চাল চুরি, তেল চুরি, আমফানের দুর্নীতি, একের পর এক দুর্নীতি কেন টাচ করতে পারলো না? কারণ পরিষ্কার কথা, টাচ করবে কাকে? টাচ করতে গেলে একটা শক্তিশালী বিরোধী দল লাগবে। এটাও কিন্তু এবারের নির্বাচনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর খুব একটা কাজ করে। একদম আমার মুখের কথাটা কেড়ে নিলেন আপনি। যাই হোক, আমি আরেকটা জায়গায় আসতে চাইছি, সেটাও খুব ভাইটাল একটা বিষয়। সেটা হচ্ছে এবারের নির্বাচনে আমরা দেখলাম, অন্যান্যবারও আমরা অনেকবার দেখেছি, 2019-এও দেখেছি, 2016-তেও দেখেছি, তার আগের নির্বাচনগুলোতেও দেখেছি বহুবার। সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যেমন এই ধর্মীয় মেরুকরণ নিয়ে আলোচনা হয়, তেমনি সংবাদের মেরুকরণও বেশ খানিকটা নজরে এলো। আমি জানি না এই মুহূর্তে যে 3জন প্যানেলিস্ট আছেন তারা ভাবছেন যে শান্তম কেন হঠাৎ করে এই প্রসঙ্গটা নিয়ে এলো, কারণ এটা তো তার নিজের দিকেই বেশ কিছুটা বুমেরাং হয়ে যেতে পারে না। হাই নিউজ, আমরা একটি ছোট্ট সংস্থা, একটি ছোট্ট চ্যানেল, যারা সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ সংবাদ জগতে, তিনি বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন সংবাদ আসলে কি, তো উত্তরটা দিয়েছিলাম একদম সামান্য একজন সংবাদকর্মী হিসেবে, যে সংবাদকে, কোনো খবরকে আমরা ঠিক যেমন ভাবে দেখি, যে খবর পাওয়া গেল সেই খবরকে খবর হিসেবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, অথবা সেই খবরকে আমি ঠিক কিভাবে দেখছি সেভাবেও মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এই মুহূর্তে যেমন একটি খবর, কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মী, তিনি পূর্ব মেদিনীপুর থেকে বললেন যে নির্বাচনের পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রাম। এবং আপনারা জানেন আজকে দুপুরের দিকে একটি খবর এসে পৌঁছেছিল, সেখানে বিজেপির একটি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ, ভাঙচুরের ছবি আমরা দেখতে পাচ্ছি, বারংবার দেখতে পাচ্ছি। এই নির্বাচনী যে ফলাফল, সেই ফলাফল সামনে আসার পর থেকেই আজ সকালের দিকে রাজাদার সঙ্গেও কথা হচ্ছিল। এই ছবিগুলো কেন? বলা হয়েছিল যে বিজয় মিছিল নয়, কিন্তু সেই বিজয় মিছিল আবারও দেখতে পেলাম আমরা। সেই বিজয় মিছিলের মতন করে ম্যাটাডোরে করে বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে একের পর এক মানুষ, তারা নানান রকম গান টান বাজাচ্ছে, ডিজে মিক্স বাজাচ্ছে, ইত্যাদি ইত্যাদি করছে। বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে বিরুদ্ধ দলের উপর, দুজনের মৃত্যুর ঘটনা পর্যন্ত এসেছে। এমনকি শীতলকুচি, যে শীতলকুচি আগের থেকে উত্তপ্ত ছিল, সেখানে পর্যন্ত একজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। তো এই ছবিগুলোকেও কিন্তু খুব একটা সহজ চোখে নিচ্ছে না এই মুহূর্তে সাধারণ মানুষ। আমি জানি না যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছেন তারা ঠিক কেমন ভাবে এই বিষয়টাকে নিচ্ছেন, তারা কি খেলা হবে বলেই নিচ্ছেন, নাকি যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি, যারা অন্য দলকে ভোট দিয়েছেন, তারা এই বিষয়গুলোকে কেমন ভাবে দেখছেন, সেটা তো সাধারণ মানুষের কাছে গিয়ে জানতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি একটুখানি ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে জানতে চাইব, একদিকে সংবাদের মেরুকরণ, অন্যদিকে এই যে প্রতিশোধের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি বলাটা বোধহয় ভালো, কোটান করতে। হ্যাঁ, এটা দেখুন খুব সুন্দর প্রশ্ন। এখন সংবাদের সংবাদ বিশেষজ্ঞ আছেন আমাদের সঙ্গে, বিশ্বজিৎবাবু আছেন, তিনি ভালো করে বলবেন। তবে আমি যে জিনিসটা এখনো মানে বোঝার চেষ্টা করি, সেটা হলো যে বড় চ্যানেল তারা মনে করে যে দে উইল ম্যানুফ্যাকচার, মানে তাদের সংবাদ তৈরি করাটাই তাদের অধিকার। আর ছোট নিউজ, ছোট যে চ্যানেল, তারা হচ্ছে ডিস্ট্রিবিউটার, মানে লিডার ফলোয়ার। ওরা লিডার, আমি যে নিউজ তৈরি করবো এরা সেগুলোকে ফলো করবে। এই মডেলটা কিন্তু আনফর্চুনেটলি ছোট চ্যানেলগুলো স্বীকার করে নিয়েছে। তার ফলে তারা তাদের যে একটা আলাদা সত্তা, সেটা কিন্তু তৈরি হয়। বড় চ্যানেল যা দেখাচ্ছে কিছুক্ষণ পরে ছোট চ্যানেল সেটা সেরকম দেখাচ্ছে। যাই হোক, সেই বিতর্কে আমি এক্ষুনি ঢুকছি না। তো তার ফলে যেটা ঘটেছিল এতকাল পশ্চিমবঙ্গে, আমরা যেটা দেখেছিলাম যে এক ধরনের মানে বড় চ্যানেলের প্রবণতা আছে নিজেদের সংবাদ সৃষ্টি করে। তার ফলে ইদানিং দেখলাম যে সেখানেও বেশ কিছু বড় চ্যানেল তৈরি হয়ে এসে তাদের মধ্যে তারা প্রত্যেকেই বলার চেষ্টা করছে আমরা সংবাদ, আমরা প্রকৃত তার ফলে যেটা ঘটে যাচ্ছে যে যেটা দেখি অলিগোপলিস্টিক একটা ব্যবস্থা, মনোপলি থাকলে যে অবস্থা হয় সেই জায়গায় আর নেই। একটা অলিগোপলিস্টিক মানে ফিউ সেলার্স এসে আজই রয়েছে, সে প্রত্যেকেই তার নিজের প্রচার যন্ত্রের মাধ্যম দিয়ে জিনিস বিক্রি করার চেষ্টা করছে। মানুষ কিছুটা কনফিউজড হয়ে যায়। এখন যে প্রশ্নটা, পরের প্রশ্ন দিকে আপনি ঢুকলেন, এটা বিশ্বজিৎ দার উপর ছেড়ে দেবো, তিনি কিভাবে দেখবেন। আমি পরের যে প্রশ্নটা যেটা আপনি করলেন, সেটা অত্যন্ত ভয়ঙ্কর। দেখুন, মানে নির্বাচনে জেতা একটা সত্যি আনন্দের ব্যাপার, উচ্ছ্বাসের ব্যাপার, আবেগের ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে আমি আরেকজনকে, আমার যে যিনি হেরে গেছে তার প্রতি আমার প্রতিহিংসা মেটাবো। এটা গণতন্ত্র না। গণতন্ত্রের কোনো মাধ্যমেই এই উল্লাসের নেই। হ্যাঁ, নিশ্চয়ই আমি জিতবো, জিতলে আমি আনন্দ করবো, কিন্তু কখনোই বিরোধীদের গায়ে হাত তুলে নয়। তার মানে কিন্তু আমরা গণতন্ত্রের প্রতি বিশ্বাস নেই। দেখবেন যারা এই সমস্ত করছে তারা হয়তো অন্য পার্টিতে ছিল, মানে লয়ালটি দেখানোর জন্য তারা এখন বেশি করে মিটিং এ আসছে, হইচই করছে, বোমা ফাটাচ্ছে। হ্যাঁ, তারা মানে আছে, দেখলো দেখিয়ে দিচ্ছে, মারপিট করছে। এই অত্যন্ত মানে নিজেকে প্রতিষ্ঠা করা, আমি একেবারে চরমতম সরকারপন্থী, এইটা প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের নোংরামি, এই যে ব্যাপারগুলো চলছে, এগুলো অত্যন্ত ঘৃণার ব্যাপার। সবাইকেই আমি বলবো, ভাই, সন্ত্রাসকে আপনারা বর্জন করুন, প্রতিবাদ করুন, কেন সন্ত্রাসের সঙ্গে গণতন্ত্র এক পথে চলে না, বুঝেছেন? সুতরাং সেই গণতন্ত্রের মধ্যে যারা সন্ত্রাস আনছেন,
তারা বিরোধী বক্তব্য রোধ করতে চাইছেন, আর বিরোধী শূন্য হয়ে গেলে গণতন্ত্র থাকে না। সুতরাং গণতন্ত্রে আমার বিকল্প কি আছে? গণতন্ত্র মানে কি? আমি যেটা বললাম এর বিকল্পটা কি আমার জানা নেই, বিরোধীর কাছ থেকে সেটা শুনবো, তারপরে আমি যদি আমার নিজেকে যদি সমৃদ্ধ করতে পারি ভালো, এটাই তো গণতন্ত্রের বক্তব্য। তার মানে এই নয় আমার বিরোধীদের শেষ করে দেবো, এইটা করা কিন্তু গণতন্ত্র, যারা গণতন্ত্র বোঝেন না তারা কিন্তু তাদের লক্ষ্য কিন্তু এখন একটা, যারা এই মারপিটটা করছেন তারা কিন্তু গণতন্ত্র চাইছেন না, এখন তো তাদের দল থাকুক, তাতে করে তারা নানান ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে। এটা খুব ক্ষতিকারক, এটা সঠিক নয়। এটা হলে কিন্তু গণতন্ত্র বিপদে পড়বে। সুতরাং যারা করছেন তাদের শুভ বুদ্ধি উদয় হোক, এটাই আমি আশা করবো। হ্যাঁ, অধ্যাপক বিশ্বজিৎ দাস। অনেকগুলো প্রশ্ন উঠেছে। শান্তন খুব তাৎপর্যপূর্ণ ভাবে বলেছে যে সংবাদ কি, আর উত্তরটা এত সংক্ষেপে এত সুন্দরভাবে দিয়েছে যে সংবাদ হচ্ছে আমরা যা দেখি সেটা যখন দেখাই, মানে দেখা এবং দেখানো, সেটাই হচ্ছে সংবাদ। কিন্তু এটাই সংবাদ নয়, কারণ কোন সংবাদ মাধ্যম, শান্তনের হয়তো খারাপ লাগবে, কোন সংবাদ মাধ্যমে নিরপেক্ষ দাবি করতে পারে না। রাজাগোপাল ভট্টাচার্য যেটা বলছিলেন একেবারে নম চমস্কির কথা, ওই রকম ভাবে বলা যেতে পারে কি অধ্যাপক বিশ্বজিৎ দাস যে আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে? সেটাও তো একটা পক্ষ। সুতরাং আমি যে কথাটা বলছি যে এই নম চমস্কি যেটা বলছিলেন ম্যানুফ্যাকচারিং কনসেন্টে, যে কোন সংবাদ তৈরি হয়, আমরা যেগুলোকে সংবাদ বলি আসলে সংবাদ মাধ্যম সেগুলোকে সংবাদ হিসাবে দেখায়, তাই সংবাদ। তুমি ভেবে দেখো তো, আজকে যদি সেই কোনো একটা চ্যানেল সেই কঙ্কাল কাণ্ড না দেখাতো, তাহলে পরপর 2 বছর ধরে কঙ্কাল কাণ্ড সংবাদ হতো। সুতরাং তার যে এজেন্ডা সেট করা, কেন সেট করে? এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের পক্ষে অধিকাংশ সংবাদের মেরুকরণ, শাসক দলের পক্ষে সংবাদের মেরুকরণ, সংবাদ চ্যানেলগুলোর মেরুকরণ। কেন? তার কারণ হচ্ছে সংবাদ চ্যানেলগুলোকে বেঁচে থাকতে হবে, প্রচুর পরিমাণে বিজ্ঞাপন আসবে, যে বিজ্ঞাপন না আসলে বড় বড় কথা, নিরপেক্ষ কথা, তার তো দাম থাকবে না, কারণ আমাকে বলতেই দেবে না, আমার তো সেই ব্যবসাটা টিকবে না। আসলে আমরা ভুলে যাই যে সংবাদ মাধ্যমগুলো সামাজিক প্রতিষ্ঠান নয়, সমাজসেবা করাটা কাজ নয় তারা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেটা স্বীকার করুক না করুক শান্তন। তো সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি মানে ব্যবসা করেও সামাজিক দায়বদ্ধতা কতটা পালন করতে পারছে, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে প্রশ্নটা, এটা আন্ডারলাইন করা উচিত, ব্যবসা করেও সামাজিক দায়বদ্ধতা। একদম। আর দ্বিতীয় যে কথাটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ঘটনা ঘটছে, যেটা তুমি বললে নন্দীগ্রামের, অবিলম্বে যারা জিতেছে গণতন্ত্রে তাদের কিন্তু এই আশকারা দেওয়া তারা করছে কেন? তারা জানে যে আশকারা পাবে, প্রশাসন কিছু বলবে না, কেউ কিছু বলবে না। আশকারাটা যদি বন্ধ না করা যায়, যে আমি আশকারা পাবো কোনো রাজনৈতিক দল থেকে, আমি আশকারা পাবো কোনো নেতার কাছ থেকে, আমি আশকারা পাবো কোনো একটা গ্রুপের কাছ থেকে, তো যে রাজনৈতিক দলই করুক না কেন, এটা যেখানে যারা শক্তিশালী হোক না কেন, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। বিশ্বজিৎ দাস মিউট হয়ে গেছে। যদি সুস্থ গণতন্ত্রের পক্ষে এটা যায়, তাহলে অবশ্যই এটা বন্ধ করতে হবে। কঠিন কাজ জানি, মানুষের আবেগ উচ্ছ্বাসকে ধরে রাখা, কিন্তু এটা যতক্ষণ না বন্ধ করতে পারবো, এ রাজ্য তো তাহলে যে কারণে লড়াই করলো, যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কোথায় আজকে যদি আমরা অসহিষ্ণু হয়ে যাই, তাহলে তো আবার উল্টো ছবিটাই উঠে আসবে। এটা তো লজ্জার ছবি, গণতন্ত্রের লজ্জা। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? আমি একদম লাস্টলি চলে যাব সৌমিত্র মুখোপাধ্যায়ের কাছে। সেম কোশ্চেন রিমেইনস। আমি বিশ্বজিৎ বাবুর সঙ্গে অনেকটাই একমত যে টিভি মিডিয়া গুলো বাধ্য হন স্যারেন্ডার করতে বা আত্মসমর্পণ করতে খারাপ সংবাদের সঙ্গে। জানেন যে নট অনলি টিভি মিডিয়া, আমি সামগ্রিক মিডিয়ার কথা প্রিন্ট মিডিয়ার কথাও আসছে। আমি টিভি মিডিয়ার কথাটা কেন বলছি, যেহেতু আমি একজন টিভি ফুটবল কমেন্টেটর, সেই কারণে আমি বিভিন্ন টিভি মিডিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছি এবং তাদের সঙ্গে চ্যানেলে আমি আজকে প্রায় 2009 সাল থেকে আমি বাংলাতে ধারাবিবরণী দিই। আমি কিন্তু অনেকটা সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি, যেগুলো আমি অনস্ক্রিন বলতে পারবো না। আপনি যেটা বললেন না, সংবাদ কি, যেটা ঘটেছে সেইটাকে পরিবেশন করাও সংবাদ, যেটা ঘটেছে সেটাকে আমি কিভাবে দেখছি সেইভাবে পরিবেশন করাটাও সংবাদ। যেটা ঘটেছে সেইটা যদি সরাসরি আপনি সরকারি দলের বিরুদ্ধে দেখান, ধরুন সরকারের বিরুদ্ধে সেই ঘটনাটা ঘটেছে,
সেক্ষেত্রে আপনি কিন্তু আর সরকারি বিজ্ঞাপন শুধু পাবেন না তা নয়, আপনাকে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। এবার যে ঘটনা ঘটেছে সেটাকে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করলেন, সেটাও সরকারের মনোপুত হলো না, সেক্ষেত্রেও কিন্তু আপনি সরকারের চক্ষুশূল হলেন। তার মানে আমরা দর্শকরা বলছি ওই চ্যানেলটা তো অমুক পার্টি হয়ে বায়াসড, ভেতরে যদি আমরা ঢুকি তাহলে দেখবো, এটা আমি নিজে অনুভব করেছি বলে শান্তম বলছি, কারণ আমি দীর্ঘদিন টিভি মিডিয়ার সঙ্গে যুক্ত আছি এই খেলার সূত্রে। বাধ্য হয় এই টিভি মিডিয়া, তার সঙ্গে এবার বলি প্রিন্ট মিডিয়া বা অন্যান্য মিডিয়া, তারা কিন্তু বাধ্য হয়। তা বলে স্বেচ্ছায় কি কোনো মিডিয়া সরকারি দলের তাবেদারি করে না বা সরকারের বিরোধিতা করে না? একটা বাংলা দৈনিক পত্রিকাকে আপনি দেখুন, আমি নাম করে বলতে পারবো না এখানে, যে সরকার যখন থাকে তার হয়ে কিন্তু গলা মেলায়, যে সরকার যখন থাকে তার হয়ে গলা মেলায়। কেন? সরকারের বিভিন্ন বদান্যতা এবং সরকারি বিজ্ঞাপন একটা বিরাট ফ্যাক্টর। আপনি যে ঘটনাটা লিখতে যাচ্ছেন নিরপেক্ষ ভাবে, সেটা আপনাকে নিরপেক্ষ ভাবে দিতে দেওয়া হবে না। আপনি বলুন তো, যে এই এক্সিট পোল যেগুলো দেখানো হয় এগুলো কি বায়াসনেস নয়? আজকে যে এক্সিট পোল দেখিয়েছে, এক্সিট পোলটা তৃণমূল কংগ্রেসের ধারে কাছে আনতে পেরেছে? আজকে যে এক্সিট পোল দেখিয়েছে, একমাত্র আমি দেখলাম একটাই শুধু এক্সিট পোলে, দুটো দেখিয়েছিল ওই সেকুলার ফ্রন্টের জোটটাকে, সেখানে একটা পেয়েছে। বিজেপির ক্ষেত্রে যেটা দেখিয়েছিল ন্যূনতম 96, সেখানে 76 রয়েছে, বাকিরা তো 160 পর্যন্ত দিয়েছে। এত তফাৎ হয় কি করে? এক্সিট পোল মানে হচ্ছে 7 কোটি ভোটারের 85,000 র্যান্ডম স্যাম্পল, সেটাই তো এক্সিট পোল, এবং সেখানেও সত্যতা থাকে না। আপনি এই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আজকে যদি দেখুন, শীতলকুচিতে একটা মারপিট হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের এরা জড়িয়ে আছে। আপনি যদি এটা হাইলাইট করেন, আপনি কিন্তু সরকারের চক্ষুশূল হবেন, বা আপনি যদি এটা হাইলাইট না করেন তাহলে কিন্তু বিজেপির চক্ষুশূল হবেন, বা কংগ্রেস, বামফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার। ঘটনাটাকে যদি আমি বিকৃত করে দেখাই তাহলে আমি সাধারণ মানুষের চক্ষুশূল হব, সেটা বোধহয় সবচাইতে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা আমি আনিনি, বিকৃত করে দেখানোর প্রসঙ্গটা আমি আনিনি। আপনি সঠিক ঘটনা দেখাচ্ছেন, সরকারি দল দেখাতে তো হবে, সরকারের চক্ষুশূল হলেন, না দেখালে বিজেপির চক্ষুশূল হলেন, বিকৃত করলে জনগণের চক্ষুশূল হলেন। বিকৃত করার প্রশ্নটা আমি এখানে এনে ছোট করছি না। প্রিন্ট মিডিয়া ঠিক একই রোগে কিন্তু ভুগছে। ইচ্ছে থাকলেও, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, ইচ্ছে থাকলেও কিন্তু মিডিয়া, সব রকম মিডিয়া, সব রকম প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা কিন্তু নিরপেক্ষভাবে চলতে পারে না বা সংবাদ পরিবেশন করতে পারে না। এইটা কিন্তু আমাদের সবসময় মনে রাখবে, অনেক বাধ্যবাধকতা। একদম। এবারের নির্বাচনে বেশ কিছু বিষয় উঠে এলো যা 2021-এর আগে হয়তো তেমন ভাবে নজরে পড়েনি। এবারের নির্বাচনে নানান রকম মেরুকরণ থেকে শুরু করে তার উপরে ভরসা করতে পারবো সেই সংশয় সাধারণ মানুষের, নতুন ভোটার, নতুন ভোট প্রার্থী, অনেক কিছুই দেখা গেল। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরো একবার, বারবার 3বার তৃণমূল কংগ্রেসের ওপর দায়িত্ব দিল বাংলার জনগণ। 7,33,00,000 ভোটার আরো একবার ভরসা রাখলো তৃণমূল কংগ্রেসের ওপরেই। কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের 213টা সিট, এখন অবশ্য 3টে সিট বাকি রয়েছে, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, এই দুটোতে এখনো পর্যন্ত ভোট হয়নি, 16 তারিখ ভোট হবে। এদিকে খড়দহে রিপোল হবে, শীতলকুচির একটা বুথ শীতলকুচিতে হবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে শীতলকুচির ভোটিং হয়ে গিয়েছে গত 29 তারিখে, 126 নম্বর। না, আবার একটা রিপোলিং আছে, হয়ে গেছে, শীতলকুচির না, শীতলকুচির বেরিয়ে গেছে, হয়ে গেছে। তো এই 3টে সিট, আমি যে 3টে সিটের কথা বললাম, শামশেরগঞ্জ, জঙ্গিপুর এবং খড়দহ, এই 3টে সিটের কি রেজাল্ট হয় সেগুলো আমরা তো সেদিকে নজর থাকবে। 77-এর দিকে বাড়ে নাকি 213-র দিকে বাড়ে সেদিকেও আমাদের নজর থাকবে। কিন্তু তা সত্ত্বেও এই সবটা মিলিয়ে ভরসা করেছেন মানুষ, সুতরাং দায়িত্ব জ্ঞান, দায়িত্ব বোধ, সেটাও বোধ হয় আরো একবার একটুখানি ভালো করে তুল্যমূল্য বিচার করে নেওয়াটা এই মুহূর্তে প্রয়োজন। সবকটা রাজনৈতিক দলের দায় রয়েছে, দায়িত্ব রয়েছে বাংলার জনগণের জন্য। অন্তত সেটাই হয়তো আজকের আমাদের এই আলোচনার শেষ কথা। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদের সময় শেষ হয়ে গেল। ডক্টর রাজাগোপাল চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সৌমিত্র মুখোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই, অধ্যাপক বিশ্বজিৎ দাসকে। সব মিলিয়ে জয় কেউ পেলেন, কেউ পরাজিত হলেন, কিন্তু জয় পরাজয় তো থাকবেই, এটাই তো জীবনের ধর্ম, আর ভোটেরও বোধহয় ধর্ম। আজকের হাইটক এই পর্যন্তই, নমস্কার।
আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। ওষুধ 2 ঘন্টায় ডাক্তার এসে যায়, মিনিট 15 অপেক্ষায় দাও একটা ডাক, দাও একটা। Apollo 24/7 expertise is for everyone.